ক্রোমোজোমের সংখ্যা কত? এই বলো দেখি কে বলবে। আগের দিন লিখে দিয়েছিলাম। কি হবে? 46টি। 46টি তো? 46টি। এই দেখো, কোষের মধ্যে এই যে ক্রোমোজোম থাকে, কোষের মধ্যে একটা কোষের মধ্যে এরকম ক্রোমোজোম থাকে, এরকম করে করে ক্রোমোজোম তৈরি হয়েছে। ওই যে ডিএনএ গুলো ছিল তো, ওই ডিএনএ গুলো থেকে এই যে এরকম স্ট্রাকচারের ক্রোমোজোম আগের দিন তৈরি হয়েছিল, দেখেছি এরকম স্ট্রাকচার তৈরি হয়েছিল তো। এরকম করে করে 46টা আছে। আমরা তো 46টা এখানে একে দেখাতে পাচ্ছি না, এখানে 46টা আছে। ঠিক আছে, মনে করে ভর্তি করে দিলাম 46টি আছে। ওই তো লিখে দিলাম 46টি ক্রোমোজোম আছে। এবারে লিখবো এই 46টা ক্রোমোজোমকে কিছুটাকে ভাগ করা হয়েছে। এবারে লিখবো যে এই ক্রোমোজোমের প্রকারভেদ। দুই প্রকার, অটোজোম আর সেক্স ক্রোমোজোম। হ্যাঁ, ক্রোমোজোমের প্রকারভেদ দুই প্রকারের আছে। ঠিক আছে, বোর্ডের দিকে তাকাবে, খাতা ফাতা বন্ধ করে বোর্ডের দিকে তাকাও। এক হচ্ছে অটোজোম, অটোজোম, আর একটা হলো অ্যালোজোম। অ্যালোজোমের আরেকটা নাম হচ্ছে সেক্স ক্রোমোজোম। ক্রোমোজোম মন দিয়ে শুনবে আমাদের। ভালো করে শোনো, ভালো করে শোনো। অটোজোম অ্যালোজোম বলার আগে আমি একটা জিনিস বলি। এই যে ক্রোমোজোম আমাদের 46টি আছে তো, আমাদের ক্রোমোজোমের ধরন হচ্ছে ডিপ্লয়েড। ডিপ্লয়েড, ডিপ্লয়েড কি? ডিপ্লয়েড হচ্ছে, আগে হ্যাপ্লয়েড কথাটা বলি, তারপর তোমরা ডিপ্লয়েড বুঝতে পারবে। হ্যাপ্লয়েড, মিস বাউল কথা বলবে না কিন্তু। হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডটা কি? আমাদের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা আমরা কত দেখলাম? 46টি তো। ক্রোমোজোম সংখ্যা কোনোদিন বিজোড় হয় না। যদি বিজোড় হয় তাহলে খবর আছে। ক্রোমোজোম সংখ্যা সবসময় জোড়ই হয়। হলো কারণ কি, একটা কোষে যদি একটা করে সেট ক্রোমোজোম থাকে, মনে করো 1 নম্বর ক্রোমোজোম একটা, 2 নম্বর ক্রোমোজোম একটা, 3 নম্বর একটা, 4 নম্বর একটা, এরকম করে করে আমাদের কোষের কথা যদি বলি, আমাদের টোটাল কটা ক্রোমোজোম আছে? 46টি আছে। যদি এটাকে জোড়া বলি তাহলে কত জোড়া হবে? 23 জোড়া। তাহলে 1 নম্বর ক্রোমোজোম থেকে শুরু করে 23 নম্বর ক্রোমোজোম পর্যন্ত আছে, কিন্তু দুটো করে আছে। 1 নম্বর ক্রোমোজোম দুটো, 2 নম্বর দুটো, 3 নম্বর দুটো, 4 নম্বর দুটো করে করে 23 নম্বর ক্রোমোজোম পর্যন্ত দুটো আছে। মানে আমাদের কটা সেট ক্রোমোজোমের? তাহলে 23 জোড়া। তো টোটাল 23 জোড়া ক্রোমোজোম, কিন্তু সেট কটা? দুটো করে না, প্রত্যেকটার তো দুটো করে সেট আছে। যদি এরকম কোনো কোষ হয় যাদের ক্রোমোজোমের সেটের সংখ্যা হচ্ছে একটাই সেট, তখন তাকে কি বলবো? হ্যাপ্লয়েড। আর যদি ওই ক্রোমোজোমের সংখ্যা যদি দুটো করে থাকে, মানে দুটো সেট থাকে, তখন তাকে কি বলবো? ডিপ্লয়েড। একই রকম ভাবে তুমি আরেকটা সেট জুড়ে দাও, আরেকটা করে সেট জুড়ে দাও, তাহলে হ্যাঁ থাকে। 3টা করে সেট জুড়ে দাও, তাহলে কটা হলো? 3টা করে সেট হয়ে গেল। তখন আর নাম ডিপ্লয়েড থাকবে না, তখন নাম হয়ে যাবে ট্রিপ্লয়েড। আবার 4টে করে জুড়ে দাও, তখন কি হয়ে যাবে? টেট্রাপ্লয়েড। টেট্রাপ্লয়েড, টেট্রা মানে কি? 4। তাহলে যদি একটা সেট ক্রোমোজোম থাকে তখন, হ্যাঁ, যদি একটা সেট ক্রোমোজোম থাকে তখন তাকে আমরা কি বলবো? কি বলবো? মুছে দিলাম, বলো। যদি একটা করে সেট ক্রোমোজোম থাকে তখন আমরা কি বলবো? ওই ক্রোমোজোমটাকে যদি 1 সেট ক্রোমোজোম থাকে তখন তাকে কি বলবো? হ্যাপ্লয়েড, তাই তো? হ্যাপ্লয়েড। আচ্ছা, যদি ওই জায়গায় দুটো করে সেট থাকে তখন তাকে কি বলবো? ডিপ্লয়েড। ডিপ্লয়েড সেট মানে বোঝা গেছে তো কি বলেছি? আচ্ছা, ওখানে যদি 3টে করে সেট থাকে তখন তাকে কি বলবো? ট্রিপ্লয়েড। ট্রিপ্লয়েড। আচ্ছা, যদি ওখানে 4টে করে সেট থাকে তখন কি বলবো? টেট্রাপ্লয়েড। আরো আছে, নেই এমন নয়, মানে 4টের বেশি হলে আমরা এইভাবে টেট্রাপ্লয়েড এইভাবে বলি না। 3-এর বেশি বা 4-এর বেশি যদি হয়ে যায় তখন চলে যাবে কি? পলিপ্লয়েড। পলি কথা অর্থ কি? এর আগে আমরা বলেছি, পলি মানে অনেক না, পলিপ্লয়েড, তখন হয়ে যাবে পলিপ্লয়েড। বোঝা গেছে? পলিপ্লয়েড, অনেক ক্রোমোজোম থাকতেই পারে, হয়েছে। কিন্তু আমাদের কাজ হবে এই 3টেকে নিয়ে আপাতত। যখন তোমরা আবার উঁচু ক্লাসে উঠবে তখন ওইদিকে যাবে, কিন্তু এখন আমাদের ক্রোমোজোম সেটের কাজ হবে হচ্ছে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড আর ট্রিপ্লয়েড নিয়ে। বোঝা গেল? এইটুকু জায়গাটা আগে লিখবে খাতায়, তারপর পরেরটা লিখবে। এই জিনিসটা আগে লেখো, তারপর পরেরটা লিখবে।
তাহলে এবার এটা মুছে দিই। আচ্ছা এবার দেখো, তাহলে আমরা কি দেখলাম, আমাদের যেহেতু আমাদের ক্রোমোজোম সংখ্যা নিয়ে আলোচনা করা হচ্ছে, আমি কিন্তু বারবার একটা কথা বলছি, দেহকোষ, মনে রাখবে এটা, দেহকোষ। তাহলে আমাদের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত? 46টি। তাহলে 46টি কথার অর্থ হচ্ছে 1 নম্বর ক্রোমোজোম দুটো আছে, 2 নম্বর দুটো, 3 নম্বর দুটো, 4 নম্বর দুটো, এরকম করে করে 22 নম্বর, 23 নম্বর দুটো। না, আমাদের নেই, অন্য কারোর আছে। তাহলে আমাদের ক্রোমোজোম এই 23 নম্বর পর্যন্ত ঠিকঠাক হলো। এবার এই টোটাল ক্রোমোজোমকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর ক্রোমোজোম সেট থেকে শুরু করে 22 নম্বর পর্যন্ত ক্রোমোজোমকে বলা হয় অটোজোম হলো। আর 23 নম্বর ক্রোমোজোমটা, আমি যদি 23টাকে এইভাবে মুছে দিয়ে এখানে যদি এক্স ওয়াই লিখি, এই ক্রোমোজোমের নাম একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, ভুল হবে না। এক্স ওয়াইটা অ্যাকচুয়াল হচ্ছে 23 নম্বর ক্রোমোজোম। তাহলে 22 নম্বর পর্যন্ত ক্রোমোজোমকে বলা হয় অটোজোম। তাহলে অটোজোমের সংখ্যা কত আমাদের দেহকোষে? যদি বলা হয় আমাদের দেহকোষে অটোজোমের সংখ্যা কত, তখন তুমি কি বলবে? হয় বলবে 22 জোড়া, এক থেকে বলতে হবে না, শুধু বলবে হয় 22 জোড়া, অথবা তুমি কি বলতে পারো 44টি। আবার যদি বলে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোমের সংখ্যা কত, কত পড়ে আছে? এক জোড়া। এক জোড়া, এক জোড়া মানে কি? এক জোড়া বলতে পারো, অথবা কত কত বলতে পারো? দুটি। বুঝা গেল? তাহলে আমাদের দেহকোষে টোটাল ক্রোমোজোমের সেট কত? 23টা আছে। 46টি ক্রোমোজোম দুটো সেট করে 23 জোড়া ক্রোমোজোম আছে আমাদের টোটাল দেহকোষে। দেহকোষের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম আছে। সেই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 1 থেকে 22 নম্বর ক্রোমোজোমকে বলা হয় অটোজোম। আর এই যে 23 নম্বর ক্রোমোজোমটাকে বলা হয় অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। কেন সেক্স ক্রোমোজোম বলা হয়েছে? কারণ কি, শুধুমাত্র এই যে 23 নম্বর ক্রোমোজোমটাই দায়ী আমরা ছেলে না মেয়ে সেটা নির্ধারণ করার জন্য। এক্স আর ওয়াই এইটা হচ্ছে দায়ী ছেলে না মেয়ে নির্ধারণ করার জন্য। যদি এই আমি যে সেটটা এখানে বোর্ডে লিখেছি, এটা হচ্ছে একটা ছেলের দেহে ক্রোমোজোমের সেট, কারণ কি আমি এখানে ওয়াই লিখে ফেলেছি। যদি আমি এরকম লিখতাম 1 নম্বর দুটো, 2 নম্বর দুটো, 2 নম্বর দুটো, 3 নম্বর দুটো, 4 নম্বর দুটো, এরকম করে করে 22 22 আর 23 নম্বর ক্রোমোজোম ধরো আছে দুটো এক্স ক্রোমোজোম, তখন কি হয়ে যাবে? যখন দুটো এক্স ক্রোমোজোম চলে আসবে তখন হচ্ছে মেয়ে। মানে আমাদের ক্ষেত্রে ক্রোমোজোমের কোষের যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের মধ্যে এই যে 23টা সেট ক্রোমোজোম আছে, 23টা সেটের ক্রোমোজোম মধ্যে 23 নম্বর ক্রোমোজোমটা কিন্তু দুটো এক্স, কিন্তু ওদের ক্ষেত্রে কি হয়? একটা এক্স একটা ওয়াই, মনে থাকবে। তাহলে ক্রোমোজোমের দুটো ভাগ দেখলাম আমরা, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে কি অ্যালোজোম। অটোজোমের সংখ্যা কত? 22 জোড়া আর বা 44টি। আর অ্যালোজোমের সংখ্যা কত? এক জোড়া বা দুটি হলো। এইবার হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা, আগে এটা লিখে নাও, এই যে 22 জোড়া বা এই জিনিসটা আগে লেখো। লেখা হয়েছে। এইবারে দেখো, আমি কিন্তু এখানে বারবার বলছিলাম যে দেহকোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি হলো, কিন্তু যদি এখানে বলা হয় যে জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত, ভালো করে শুনবে, যদি এখানে বলা হয় যে তোমার জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত, তখন তুমি কি বলবে? কথা নয়, দেখো এটা তো দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 46টি, যখন বলবে জনন কোষে ক্রোমোজোম সংখ্যা, জনন কোষে ক্রোমোজোম সংখ্যা, তখন কিন্তু অর্ধেক হয়ে যাবে 23টি। মানে কি, মনে করো এখানে আমার একটা কোষ 46টি আছে হলো, এটা মনে করো মাতা বা মাতা লিখি, আর এটা মনে করো পিতার দেহের ক্রোমোজোমের সেট 46টি, তাহলে এটা পিতা। কি হয় জননের সময়, কি হয় এইটা আমরা পড়বো পরে, কি প্রক্রিয়ায় হয় পরে পড়বো। এই যে 46টি ক্রোমোজোম অর্ধেক হয়ে একটা জিনিস তৈরি করে, গ্যামেট তৈরি করবে, জনন কোষ বলা হয়, জনন কোষ। মানে এর অর্ধেক ক্রোমোজোম একটা কোষ তৈরি করবে, এও তাই, মানে এখান থেকেও তাই, একটা অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি করবে। শেষে গিয়ে কি হবে? এই দুজনের মিলনের ফলে যেটা তৈরি হবে সেটা 46। তাহলে আমাদের শরীরে আগে যেটা ছিল, মানে আগে দেহকোষে যা ছিল এখন দেহকোষে একই হয়েছে। তো যদি এটা না হতো, যদি এটা 23টা অর্ধেক যদি না করে আমাদের সিস্টেমটা যদি এরকমই থাকতো যে 46টি আছে, 46টি হবে, আবার যদি এখানে যদি থাকতো তাহলে এখানে 46টি হবে, তাহলে দুজনে মিলে কি হতো? সে অন্যরকম একটা হয়ে যেত, সে একটা কিংভূত টাইপের কিছু একটা চলে এসেছে, না আমরাই নেই, অন্য কিছু একটা হয়ে গেছে। বোঝা গেছে তো? তার মানে কি, এইটাকে বলা হয় জনন কোষ। এটা 46 লিখেছিলাম, এটা হচ্ছে 23, এখানেও 23। তাহলে এই যে জিনিসটাকে বললাম
প্রসেস তো আমরা অবশ্যই পরে পড়বো। এই অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষটাকে বলা হয়, আমাদের দেহে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষটাকে বলা হয় জনন কোষ। হলো, যখন তোমাকে বলা হবে দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা কত, তুমি তখন কি বলবে? 46টি। যখন বলা হবে তোমার জনন কোষে ক্রোমোজোম সংখ্যা, তখন তুমি কি বলবে? 23টি। এইবার আসি, এবার কিন্তু কোশ্চেন, এবার যদি আমি এই জনন কোষটাকে, জনন কোষে তো এরকমই আছে, আগে তো দুটো সেট করে রেখেছিলাম, এখন তো একটা করে সেট আছে, এরকম করে একটা করে সেট আছে, 22 নম্বর 23 নম্বর। আচ্ছা, জনন কোষে মানে জনন কোষে হয় এটা এক্স থাকবে অথবা ওয়াই থাকবে, অথবা এটা যদি আমি আরো একটা লিখি তাহলে 1 2 3 4 করে করে 22, সবারই অটোজম, তোমার যা আমার তাই, 22 নম্বর একই, শুধু আলাদা হচ্ছে এই জায়গাটায়। হ্যাঁ, শুধু শুধু এই জিনিসটাই আলাদা থাকে, বাদ বাকি সব ক্রোমোজোম একই থাকে। হলো, এবার ব্যাপার জনন কোষ, যখন জনন কোষের ক্ষেত্রে যখন আমরা অটোজোম আর অ্যালোজোম দেখবো, ভালো করে শুনবে, জনন কোষের ক্ষেত্রে যখন আমরা অটোজোম দেখছি আর অ্যালোজোম দেখছি, তখন একটু ভাগ করো তো, বলো। যখন আমরা জনন কোষের ক্ষেত্রে অটোজোম আর অ্যালোজোম দেখছি, তখন তাকে কি বলবো? ঠিক করে বলো, তাড়াতাড়ি বলো, ভেবে বলো। অটোজোম। আমরা যখন দেহ কোষের ক্ষেত্রে দেখেছিলাম, তখন অটোজোম কত দেখেছিলাম? 22 জোড়া। 22 জোড়া। আমি যদি টি তে লিখি তাহলে কটি লিখেছিলাম? 44টি। 44টি। আর এখানে কটা লিখেছিলাম? দুটি লিখেছিলাম। আচ্ছা, যদি জনন কোষের ক্ষেত্রে তখন কি হবে? জনন 11.5 কেন? এখান থেকে তুমি 22 পর্যন্তই ধরো না, এখানে 44টি বলেছিলে তো, এখানে কি হবে? 22টি। আর এটাই তো একটা পড়ে আছে, তাহলে এখানে একটি। বোঝা গেল না যায়নি? যখন হ্যাঁ, ওখানে যখন দেহ কোষের অটোজোম জানতে চাইবে, তখন তুমি কি বলবে? 44টি। অথবা এখানে কি বলতে পারি? কত জোড়া? 22 জোড়া। 22 জোড়া। আর এখানে যদি তুমি জোড়ায় বলো তাহলে কত হবে? এটা জোড়ায় আসে না, এটাতেই আসে হয় 11 জোড়া। 11 জোড়া এইভাবে পরীক্ষায় আসে না, তোমার যেটা আসে না সেটা বাদ দাও, জোড়ায় আসে না, এটা এইভাবেই আসে 22টি। হলো, তার মানে কি জনন কোষে অটোজোমের সংখ্যা কত? 22টি। এই 22টি হলে, হ্যাঁ 11 জোড়া। জনন কোষে অটোজোম, হ্যাঁ জনন কোষে তাহলে অটোজোমের সংখ্যা কত? 22টি। আর অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোমের সংখ্যা কত? একটি, হয় এক্স নয় ওয়াই, তাই তো আমরা দেখলাম। বোঝা গেছে? ভুলাবে না তো? অটোজোম মানে তোমার জনন কোষ আর, লিখে নাও, জনন কোষ আর দেহ কোষ দুটো আলাদা করে যদি লিখতে হয় তাহলে লিখে নাও। চলো, এই পর্যন্ত কার কি অসুবিধা আছে আরেকবার বলো, আমি বলবো। বলো, কারণ কি কোনো অসুবিধা আছে এই পর্যন্ত? হ্যাঁ, আরেকটা জিনিস বলা হয়নি, স্কিপ করে গেছি, যেটা আমরা হ্যাপ্লয়েড বলেছিলাম। হ্যাপ্লয়েডটা না সবসময় এরকম হ্যাপ্লয়েড হিসেবে লেখা থাকে না, এরকম এন হিসেবে প্রকাশ করা হয়। মানে তাকাও, এদিকে তাকাও, যদি এরকম থাকে যে আমাদের দেহে কটা সেট ক্রোমোজোম আছে? দুটো সেট ক্রোমোজোম আছে তো, তাহলে একটা সেট ক্রোমোজোমকে এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে দুটো সেট থাকলে কি হবে? 2n। না, তিনটে হলে কি হবে? 3n, 4n, এরকম করে করে চলবে। বোঝা গেল? যখন তোমাকে এন বলা হবে তখন তোমাকে বুঝে নিতে হবে ওটা হ্যাপ্লয়েড, যখন তোমাকে 2n বলা হবে তখন তোমাকে বুঝে নিতেই হবে যে ওটা ডিপ্লয়েড। বোঝা গেছে না যায়নি? বলো খাতা দেখি এই পর্যন্ত কারোর কি কোনো অসুবিধা আছে কি না? হয়েছে তো? এবার চলো, ক্রোমোজোমকে নিয়ে তো অনেক কিছু হলো, এবার দেখবো যে ক্রোমোজোমকে আমরা জাস্ট এইভাবে দেখলাম যে এরকম একটা ক্রোমোজোম, আগের দিনও তাই দেখেছিলাম। এবার দেখবো যে এই ক্রোমোজোমের মধ্যে আছে কি কি অংশগুলো কি কি আছে, পুরো ক্রোমোজোমের আলাদা করে একটা বড় করে স্ট্রাকচার আমরা বোর্ডে এখন আঁকবো। ঠিক আছে? একদম সহজ। চলো, একে একে বোর্ড ভেঙে দেবে। নাও চলো, এবার একটা দাঁড়ি টানো, সোজা হয়েছে না ভেঙে গেছে? এটা আঁকা, আচ্ছা এটা মনে করো এটা আঁকাই নয়, এটা শুধু দাঁড়ি টানা। এরকম টানো, ছোট্ট করে একটা টানবে। হয়েছে? একই রকম ভাবে নিচে আরো একটা দাও, আবার এখানে টানো।
আর এখানে একটা স্ফীত জিনিস এভাবে এঁকে দাও, এটা করো। আমি একটু বড় করে আঁকছি বলে তাই হয়েছে। এবার এইটাকে এরকম করো, হয়েছে একদম পেন হচ্ছে, হয়েছে। এবার এদিকে আসো, একদম স্টেপ ওয়াইজ এঁকে দিচ্ছি। এই হলো, এটা এদিকে হচ্ছে, এটাকে জুড়ে দাও। এটাকে আরেকটু গ্যাপ করলে বেশি দেখতে ভালো হবে, এটাকে আরেকটু বড় করে গ্যাপ করো, করলে দেখতে ভালো হবে। কাদের মার করছে? ছিল তো, তাকে এরকম করো, যেমন খুশি সাজিয়ে দাও, দাও টেনে। আবার এটাকে আরেকটা টানো, এরকম করে করে। আঁকা সবচেয়ে সহজ। ওটা যদি কেউ নিউরনের থেকে এটা আঁকতো তাহলে আরো বেশি সহজ আঁকা এটা। হলো, এবার চলো আমরা লেবেলিং করি। ক্রোমোজোমের এই জায়গাটাকে বলা হয় টেলোমিয়ার। হ্যাঁ, টেলোমিয়ার। আচ্ছা, এখানে কিন্তু সেই ডটের জিনিসগুলো রয়েছে, ডট করে দাও পুরোটা। আগের দিন বলেছিলাম তো এই ডটের জিনিসগুলো কি, তোমরা পুরোটা করে নেবে, আর আমি করছি না। হ্যাঁ, ক্রোমোমিয়ার। আচ্ছা, এটা গেল। এই জিনিসটা কি? ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার। আর এদিকটা এটাকে কি বলবো? ক্রোমোনিমা। হলো। আচ্ছা, আঁকা এই পর্যন্ত আঁকলে এবার একটু স্টপ করতে হবে, একটু বলতে হবে। সেটা হস্য। আচ্ছা, মুখ্য খাঁজ। লেখো, এটাই কিছু করতে হবে না, ছাড়ো। এক সেকেন্ড, চলো। আমরা নরমালি ক্রোমোজোমটাকে কিভাবে এঁকেছিলাম আগের দিনকে? দেখো, এদিকে তাকাও। লেখা কমপ্লিট তো? খাতা বন্ধ, এবারে বোর্ডের দিকে। আগের দিনকে আমরা কিরকম এঁকেছিলাম? এরকম করে একটা চিত্র এঁকেছিলাম তো, এঁকেছিলাম। এইটাই এখানে তুলে ধরা হয়েছে। দেখো, এই জায়গাটা যে গোল মতো জায়গাটা, এই গোল মতো জায়গাটা হচ্ছে এইটা, এই যে এইটা। এবার এটাকে বলা হয় মুখ্য খাঁজ, মানে ক্রোমোজোমের অনেকগুলো খাঁজ থাকে। মেন যে খাঁজটা হচ্ছে সেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার জায়গাটা ক্রোমোজোমের যে দুটো বাহু, সেই বাহু দুটোকে ধরে রাখা হয়। দুটো বাহু থাকতে পারে, একটা বাহু থাকতে পারে, দুটো সমান বাহু থাকতে পারে, দুটো অসমান বাহু থাকতে পারে, সেটা আমরা আসছি। ক্রোমোজোমের আরো অনেক ভাগ আছে, তাতে পড়বো। কিন্তু মুখ্য যে খাঁজটা, সেই খাঁজটাকে কি বলা হয়? সেন্ট্রোমিয়ার। মুখ্য খাঁজ ছাড়াও ক্রোমোজোমের আরো অনেক খাঁজ থাকে এরকম করে।
আরো অনেক খাঁজ থাকে, সেই খাঁজগুলোকে কি বলে? এই একটা খাঁজ, এই একটা গৌণ খাঁজ, এই একটা খাঁজ আছে, এই দুটো, এই আর একটা খাঁজ আছে, এটাও একটা গৌণ খাঁজ। তাহলে এইটা এই সেন্ট্রোমিয়ার ছাড়া যদি ক্রোমোজোমের আর অন্য কোনো জায়গায় খাঁজ থেকে থাকে তাহলে তাকে আমরা কি বলবো? গৌণ খাঁজ। এখানে একটা গৌণ খাঁজ দেখলাম, আর এই একটা গৌণ খাঁজ দেখলাম, একে বলা হয় NOR। NOR এর ফুল ফর্মটা আমি লিখে দিচ্ছি। যে কোনো ক্রোমোজোমের, এখানে একটা ক্রোমোজোম দেখছো, এই ক্রোমোজোমের এই যে শেষ প্রান্ত, এর একটা শেষ প্রান্ত আছে, তো এর আরো একটা শেষ প্রান্ত আছে। ক্রোমোজোমের এই দুটো শেষ প্রান্তকে বলা হয় টেলোমিয়ার। হলো টেলোমিয়ার জায়গা, মানে টেল কথার অর্থ কি? লেজ, পেছনের দিকে। তাহলে এই দুটো জায়গাকে বলা হয় টেলোমিয়ার। যদি ক্রোমোজোমের কোনো একটা টেলোমিয়ার এরকম না থেকে এরকম বাল্বের মতো ফুলে ওঠে, তখন তাকে আমরা কি বলবো? স্যাটেলাইট। তখন আমরা কি বলবো? স্যাটেলাইট। এটা গেল। আর এই দুটো কথা তো আমরা আগের দিনকে বলেই ফেলেছি, কেমন? এবার দেখো কি করে ফুলে উঠবে এটা? এটা যে কোনো এর ক্ষেত্রে আলাদা রকম, প্রত্যেকটা ক্রোমোজোমে যে থাকবে তা নয়, কিছু কিছু ক্রোমোজোমের এইটা থাকে। যে ক্রোমোজোমের এইটা থাকে তখন তাকে বলবো তাকে স্যাট ক্রোমোজোম, তখন তাকে বলবো স্যাট ক্রোমোজোম, মানে স্যাটেলাইট আছে তার জন্য এই ক্রোমোজোমটাকে কি বলবো? স্যাট ক্রোমোজোম। যদি না থাকে তাহলে বলবো না। ওই তো ওই গোল, এই গোলটা, মাঝখানে এই গোলটা, মাঝখানে এই গোলটা, এইটা মাঝখানে এই গোলটা হচ্ছে এইটা, আর এটা সেন্ট্রোমিয়ার হয়েছে। হ্যাঁ, এটা ছোট মতো জায়গা, ওটা বড় করে আঁকা হলো। এইবারে এই যে সেন্ট্রোমিয়ার জায়গাটা, সেন্ট্রোমিয়ার জায়গা না, জায়গাতে না একটা প্রোটিন থাকে যার নাম হচ্ছে কাইনেটোকোর প্রোটিন, পরে কাজে লাগবে। কাইনেটোকোর প্রোটিন, কাইনেটোকোর প্রোটিন থাকে। আর এই যে NOR, NOR এর পুরো নাম হচ্ছে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন। কি বললাম আমার সাথে বলো? নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন হলো। আচ্ছা, এইবার দেখো আমরা ক্রোমোজোমে যে এরকম একটা স্ট্রাকচার দেখেছিলাম, কি হচ্ছে এটা, এরকম একটা স্ট্রাকচার ক্রোমোজোমে দেখেছিলাম। ক্রোমোজোমের যে টেলোমিয়ার প্রান্তগুলো, কি হয়? যত বয়স হতে থাকে এই টেলোমিয়ার গুলো কমতে থাকে। যখন টেলোমিয়ার কমতে থাকবে তার মানে কি? জিন কেটে বাদ যাচ্ছে, বাদ যাচ্ছে তো, জিন কেটে বাদ যাচ্ছে। তাহলে জিন বাদ যাওয়ার জন্য আমাদের দেহে যা বৈশিষ্ট্য আমরা আছে, আমাদের দেহে যা বৈশিষ্ট্য আছে আমাদের অ্যাডাল্টদের, বয়স্কদের তা নেই তো। কিছু কিছু বৈশিষ্ট্য, প্রচুর বৈশিষ্ট্য লোপ পায় তো। চোখে ভালো করে দেখতে পাচ্ছে না, ভালো করে হাঁটতে পারছে না, চামড়া কুকড়ে যাচ্ছে, নানা ধরনের পরিবর্তন দেখা যায়। দেখা যায় একটাই কারণে, জিন কমে আসছে। যত বয়স হয় তত কি হয়? ক্রোমোজোম যা ছিল তার থেকে ছোট হতে শুরু করে, যার কারণে জিনগুলো বাদ যাচ্ছে। আর ওই জিনগুলো বাদ যাওয়ার জন্য তো এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাচ্ছে না। বোঝা গেল? আরেকটা কাজ আছে এই টেলোমিয়ার। এই টেলোমিয়ার আরেকটা কাজ হচ্ছে, একটা কোষের মধ্যে হয়তো 46টি ক্রোমোজোম আছে, আছে তো। যদি এই টেলোমিয়ার না থাকতো তাহলে একটা ক্রোমোজোম আরেকটা ক্রোমোজোমের সঙ্গে জুড়ে গেলে সমস্যা ছিল। যাতে একটা ক্রোমোজোম আরেকটা ক্রোমোজোমের সঙ্গে জুড়ে না যায় তার জন্য টেলোমিয়ার হেল্প করে। জুড়ে যেতেই পারতো, কারণ এখানে তো 46টি ক্রোমোজোম এরকম করে করে আছে, তাহলে একটা ক্রোমোজোম এই যে এর সঙ্গে তো আরেকটা ক্রোমোজোমে জুড়ে যেতে পারতো। জুড়ে গেলে সমস্যা আছে, পরে গিয়ে দেখবো, যখন কোষ বিভাজন করবো তখন গিয়ে দেখবো যে জুড়ে গেলে কি হবে। তাহলে এই যে জুড়ে গেলে সমস্যা আছে, সেই জুড়ে যাওয়া থেকে রোধ করে কে? টেলোমিয়ার। বোঝা গেল? আচ্ছা, এবারে আসি নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়নের একটু কথা। মানে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন তাহলে কোথায় থাকে? ক্রোমোজোমের মুখ্য খাঁজে না গৌণ খাঁজে? বলো। গৌণ খাঁজে থাকে। কি হয়, মুছে দিলাম এটা, ভালো করে বুঝবে কিন্তু, এই জায়গাটা ভালো করে বুঝবে। নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়নটা আসলে কি সেটা একটুখানি ভালো করে বুঝবে। দেখো, আমরা যখন কোষ পড়েছিলাম, কোষের মধ্যে নিউক্লিয়াস, এই তাকাও, আগে তাকাও তারপর লিখবে, খাতা পেন বন্ধ এখন। কোষের মধ্যে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের মধ্যে এরকম একটা জায়গায় কিছু একটা আঁকিয়েছিলাম আমি, মনে পড়ে কারো? নিউক্লিয়াসের চারটে গঠন, মানে নিউক্লিয়াসের চারটে অংশ ছিল। এক হচ্ছে নিউক্লিয় পর্দা, 2 নম্বরে নিউক্লিয় জালিকা, 3 নম্বরে হচ্ছে নিউক্লিয় প্লাজম, 4 নম্বর আরো একটা ছিল, সেটা কি? নিউক্লিওলাস। নিউক্লিওলাস তো, নিউক্লিওলাস কি ছিল? নিউক্লিওলাস হচ্ছে সেই সমস্ত, মানে নিউক্লিওলাসে আমাদের যে 46টি ক্রোমোজোম, 46টি ক্রোমোজোমের মধ্যে কিছু সংখ্যক ক্রোমোজোম যুক্ত হয়ে এই নিউক্লিওলাস গঠন করে। আর এই নিউক্লিওলাসের কাজই হচ্ছে RNA তৈরি করা। RNA তৈরি করা। এই RNA কি করবে? রাইবোজোম, আমরা জানি তো রাইবোজোম আছে আমাদের, প্রোটিন সংশ্লেষ করে। প্রোটিন সংশ্লেষ ছাড়া কোনো কিছু বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। একটা জিন থেকে কোনো লাভ নেই যদি তোমার দেহে রাইবোজোম না থাকে। রাইবোজোম না থাকে, যদি রাইবোজোম বলে তোমাদের মতো যে আমি আজকে অলস, আমার আজকে ভালো লাগছে না, আমি কাজ করবো না,
আজ ছুটির দিন, কাজ করবো না, ভালো লাগছে না, যদি বলে তাহলে তুমিও শেষ। কোনো বৈশিষ্ট্য প্রকাশ করবে না, মানে কি জিন আছে কিন্তু রাইবোজোম যদি কাজ না করে তাহলে প্রোটিন সংশ্লেষ হবে না। প্রোটিন সংশ্লেষ যদি না হয় আমাদের কোনো বৈশিষ্ট্য জিন থাকলেও প্রকাশ পাবে না। তাহলে কতটা ইম্পর্টেন্ট। সেই রাইবোজোমকে তৈরির দায়িত্ব নিয়েছে হচ্ছে এই নিউক্লিওলাস, অনেকটা ইম্পর্টেন্ট। এই যে নিউক্লিওলাস, এবার একটু ভালো করে বুঝবে, সব ক্রোমোজোমে তো আর সব ক্রোমোজোম তো আর নিউক্লিওলাস তৈরি করেনি। ধরো এটা নিউক্লিয়াস, হ্যাঁ, নিউক্লিয়াসের মধ্যে আমি বললাম 1 থেকে শুরু করে 46, 1 2 3 4 5 এরকম করে শুরু করে 46টি পর্যন্ত ক্রোমোজোম আছে। আমি এবার ধরেই নিলাম যে 11 নম্বর, 10 নম্বর, 9 নম্বর আর মনে করো 8 নম্বর, এই 4টে ক্রোমোজোম মিলে নিউক্লিওলাস তৈরি করেছে, হয়েছে। এই 4টে ক্রোমোজোমের মধ্যে শুধুমাত্র NOR রিজিয়ন থাকবে, এদের মধ্যে থাকবে না। কি বললাম? সব মন অন্যমনস্ক, সব অন্যদিকে। একদম, যারা নিউক্লিওলাস তৈরি করে শুধুমাত্র তাদের মধ্যে এই NOR জায়গাটা থাকবে, সেই ক্রোমোজোমের মধ্যেই NOR জায়গাটা থাকবে। কারণ কি, এই ক্রোমোজোমের মধ্যে যে NOR জায়গাটা আছে, এ যখন পরবর্তীকালে কোষ তৈরি করবে, এই ক্রোমোজোম গুলো গিয়ে পরের যে নতুন যে কোষ, বাচ্চা কোষ যে তৈরি করছে, সেই কোষের মধ্যে নিউক্লিওলাস তৈরি করার ভূমিকা নেয় হচ্ছে এই NOR। বোঝা গেল কি যায়নি? জানি 46টি ক্রোমোজোম আছে। 46টি ক্রোমোজোমের মধ্যে কিছু সংখ্যক ক্রোমোজোম নিউক্লিওলাস তৈরি করার জন্য দায়ী, তৈরি করেছে। যে নিউক্লিওলাস তৈরি করেছে বা যে ক্রোমোজোম গুলো নিউক্লিওলাস তৈরি করেছে, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই ওই NOR রিজিয়নটা থাকবে। নিউক্লিয়ার নাম দেখো না, নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন। ওই NOR রিজিয়নটা কাদের মধ্যে থাকবে? শুধুমাত্র যেসব ক্রোমোজোম গুলো নিউক্লিওলাস তৈরি করার জন্য দায়িত্ব নিয়েছে। দাঁড়াও, শেষ হোক। নিউক্লিওলাস তৈরি করার জন্য যারা দায়িত্ব নিয়েছে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই NOR জায়গাটা থাকবে। আর এদের ক্ষেত্রে কি থাকবে না থাকবে না? এদের ক্ষেত্রে থাকবে না। এবার এই কোষটা যখন পরবর্তীকালে কোনো নতুন কোষ তৈরি করতে যাবে, তাহলে নতুন কোষ তৈরি করার জন্য তো তারও তো নিউক্লিয়াস তৈরি করতে হবে, তারও তো নিউক্লিওলাস তৈরি করতে হবে। তাহলে সেই নিউক্লিওলাসটা তৈরি কে করবে? এই ক্রোমোজোম গুলো। হ্যাঁ, এরাই তৈরি করবে, কারণ এদের তো NOR জায়গা আছে। এদের NOR জায়গা আছে, তো এদের NOR জায়গা থাকার জন্য পরবর্তীকালে গিয়ে এরা আবার নিউক্লিওলাস তৈরি করতে পারবে। এরা পারবে না, কিন্তু এরা পারবে না। বোঝা গেল না যায়নি? এখনো বোঝা যায়নি? বোঝা গেছে? যে ক্রোমোজোম গুলোর মধ্যে, যে ক্রোমোজোম গুলো প্রথম বললাম কি, যে ক্রোমোজোম গুলো নিউক্লিওলাস তৈরি করার জন্য দায়ী, তৈরি করে, তাদের মধ্যেই শুধুমাত্র NOR রিজিয়ন থাকবে। আর ওই NOR রিজিয়ন পরবর্তীকালে গিয়ে কি করবে? ওই ক্রোমোজোম গুলোই গিয়ে কি তৈরি করবে? নিউক্লিওলাস তৈরি করবে। কারণ দেখলাম যে নিউক্লিওলাস ছাড়া কোনো কাজই হবে না, নিউক্লিওলাসের দরকার, সে তৈরি করতে হবে। তো যে নতুন যে কোষটা তৈরি হচ্ছে, সেই কোষের মধ্যেও তো নিউক্লিওলাস তৈরি করতে লাগবে। তাহলে সেই নিউক্লিওলাস তৈরি কে করবে? সেই করবে কে? কারা? এইখানে যে ক্রোমোজোম গুলো আছে তারাই করবে, এরা করবে না কিন্তু। বোঝা গেল? যার কারণে ক্রোমোজোমের মধ্যে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন থাকে। এবার আমরা তো এটা আদর্শ ক্রোমোজোম এঁকেছি, তার জন্য আমরা এখানে সব রকম একটা ক্রোমোজোমের মধ্যে যা যা থাকা উচিত সব অংশগুলোই এখানে এঁকেছি। কিন্তু আমি যদি এখানকার কোনো একটা ক্রোমোজোম নিয়ে এখানে তুলতাম, তাহলে কি NOR রিজিয়ন আঁকতাম? আঁকতাম না। বোঝা গেল? তাহলে NOR এর পুরো নামটা লিখে নাও, নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন। এই যে কাইনেটোকোর প্রোটিনটাও লিখে নাও, কাইনেটোকোর প্রোটিনটা কাজে লাগবে পরে গিয়ে। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।